গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উত্তেজনা হাতাহাতি। আবু বাকের মজুমদার আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে 6 সদস্যের কমিটি ঘোষণা। পদ না পাওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসন্তোষ, পূর্ণাঙ্গ কমিটিতে বিবেচনার আশ্বাস। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কতটুকু কাজ সেই জায়গাগুলো কোনো আলোচনা ছাড়াই তারা এই জায়গায় যাচ্ছে। অবশ্যই এটা দলীয়করণের দিকেই যায়। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করিনি, আমরা অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো, সেখানে আপনারা প্রতিনিধিত্ব লক্ষ্য করতে পারবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সাইফুল রুদ্র। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। আগে জাতীয় নির্বাচন চান বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। রাজধানীতে পদযাত্রায় পুলিশের বাধা, সরকারকে নির্বাচনমুখী সংস্কারের আহ্বান আমির খসরুর। যারা ভোট কাটাতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত, অভিযোগ জামায়াত সেক্রেটারির। 53 বছরের সব ঘটনার শ্বেতপত্র চান দলটির আমির। নাহিদ ইসলাম পদত্যাগ করায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার অধীনে থাকবে ডাক, টেলিযোগাযোগ। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে বিইআরসি। ব্যবসা বিনিয়োগে ধসের শঙ্কা অংশীজনদের। রোববারের মধ্যে প্রস্তাব প্রত্যাহারের হুঁশিয়ারি ক্যাবের। এবং 5 ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ 3.5 লাখ কোটি টাকা, জানালো কেন্দ্রীয় ব্যাংক। হাসিনা আমলের অপচয়ে বাড়ছে কর, 6 মাসে অর্থনীতি পুনরুদ্ধারের দাবি প্রেস সচিবের। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উদ্যোগে আত্মপ্রকাশ ঘটল নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। আবু বাকের মজুমদার আহ্বায়ক এবং জাহিদ আহসানকে সদস্য সচিব করে 6 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা ঘিরে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনাও ঘটে। আহত হন 2 জন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। পদ না পাওয়ার অভিযোগ তুলে তারা অসন্তোষ প্রকাশ করেন। শিক্ষা ঐক্য মুক্তি স্লোগানে মুখর ছাত্র রাজনীতির আতুরঘর মধুর ক্যান্টিন। আত্মপ্রকাশ হলো জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের। বুধবার বিকেলে 3টায় শুরু হওয়ার কথা থাকলেও ঘন্টা 2 পেরিয়ে 5টার সময় মধুতে আসেন ছাত্রনেতারা। ঘোষণা করেন নতুন রাজনৈতিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি। আবু বাকের মজুমদারকে আহ্বায়ক ও জাহিদ আহসানকে সদস্য সচিব করে ঘোষণা করা হয় 6 সদস্যের কেন্দ্রীয় কমিটি। এদিকে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে ঘিরে মধুর ক্যান্টিনে বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে। আন্দোলনের মাঠে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর অভিযোগ, তাদেরকে উপেক্ষা করেই ঘোষণা করা হয়েছে নতুন সংগঠনের কেন্দ্রীয় কমিটি। শুরু হয় বিশৃঙ্খলা। তাড়াহুড়ো করে কমিটি ঘোষণা করেই বেরিয়ে যান নতুন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের অভিযোগ, অভ্যুত্থানে বড় ভূমিকা পালনকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটিতে না রেখে বৈষম্য করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ওইভাবে কোনো আলোচনার মাধ্যম ছাড়া এসে আজকে দল ঘোষণা করা হচ্ছে। অবশ্যই এটা দলীয়করণের দিকেই যায়। তবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, আলোচনার মাধ্যমেই গঠিত হয়েছে কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটিতে জায়গা পেতে পারেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করিনি, আমরা অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবো, সেখানে আপনারা প্রতিনিধিত্ব লক্ষ্য করতে পারবেন।
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি যারা রয়েছেন সকলের সাথেই আমরা কিন্তু বসেছি, মতামত নিয়েছি। এত নাটকীয়তার পরেও কমিটি ঘোষণার পর ক্যাম্পাসে মিছিল করে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবি বিএনপির সাবেক জনপ্রতিনিধিদের। সারা দেশ থেকে আসা দলটির সাবেক জনপ্রতিনিধিরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে রওনা হলে হাইকোর্ট মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। জাতীয় সংসদ নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে, এই বিতর্কে এবার মাঠে বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন সারা দেশ থেকে আসা সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর ও মেম্বাররা। দাবি আদায়ে জমায়েতের একাংশ প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে রওনা হলে হাইকোর্ট মোড়ে বাধা দেয় পুলিশ। পরে কয়েকজন প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক জানান, দেশি বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পড়ছে অন্তর্বর্তী সরকার। সতর্ক ও সহযোগিতা করতেই জাতীয় নির্বাচনের দাবিতে এ স্মারকলিপি। এই স্থানীয় সরকারের নাম দিয়ে জাতীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, জাতীয় সরকার থেকে এই যে পার্লামেন্ট সরকার থেকে দূরে সরে যাওয়ার জন্য তারা এই বাহানাগুলো করছে। এই সরকার এই দেশি বিদেশি চক্রান্তের মধ্যে পড়েছে বলে আমাদের ধারণা। এদিকে ঢাকায় আসা বিএনপি মনোনীত ও সমর্থিত সাবেক জনপ্রতিনিধিরা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনোভাবেই জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেবে না তারা। দেশকে অস্থিতিশীল করতেই আগে স্থানীয় নির্বাচনের দাবি করছে একটি গোষ্ঠী। জাতীয় নির্বাচন ছাড়া দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে না, গণতন্ত্র ফিরে আসবে না। কাজেই এই সরকারের যে মূল দায়িত্বটা জাতীয় নির্বাচন দেওয়া, আমাদের বোধগম্য হচ্ছে না যে কেন আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সরকারের মতলব বুঝতেছি না, আমাদের সন্দেহ হয় এটা। অন্তর্বর্তী সরকার কারো প্ররোচনায় আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা করলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সাবেক জনপ্রতিনিধিরা। কিছু কিছু দল যে দাবি করছে এটার পিছনে সুকৌশল এবং অপচেষ্টা আছে। সংসদ নির্বাচনের পর হলে স্থানীয় নির্বাচন হয় বরাবরই, এটা আসলে অযৌক্তিক, এটা আমরা চাই না। আওয়ামী লীগের এখানে পুনর্বাসিত যাতে হয় সেই জন্য তারা অপেক্ষা করছে। এক দফা এক দাবি, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জামায়াত সহ কয়েকটি দল আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি করলেও জাতীয় নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী সংস্কারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই ও রাজনৈতিক উপদেষ্টা ক্রিশ্চিয়ান বেইকের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু বলেন, বাংলাদেশ ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে জানতে চেয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনের বিষয়ে আশা প্রকাশ করেন ফ্রান্সের রাষ্ট্রদূত। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কি হচ্ছে না এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এবং স্বাভাবিকভাবে সবাই তো একটা নির্বাচনের অপেক্ষায় আছে যে আগামী দিনের বিনিয়োগ বলেই যে বিভিন্ন সিদ্ধান্তগুলো অনেকে নির্বাচনের অপেক্ষায় আছে। এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, তাদের দায়িত্বটা হচ্ছে তাড়াতাড়ি একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা হস্তান্তর করে দেশে একটা ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসবে, যেই সরকার বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। 7 বছর পর বিএনপির বর্ধিত সভাকাল যোগ দেবেন সারা দেশের নেতাকর্মীরা। জাতীয় সংসদের এলডি হলে এই সভায় অংশ নেবেন 2018 সালের সংসদ নির্বাচনের প্রার্থী ও সেকেন্ডারি মনোনয়নপ্রাপ্তরা। এছাড়া জাতীয় স্থায়ী কমিটি, নির্বাহী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা কমিটির সভাপতি, সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব, থানা, উপজেলা, পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব অংশ নেবেন। একই সঙ্গে থাকবেন বিএনপির 11টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকও।
সবশেষ 2018 সালের 4 ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এবং বিএনপির বর্ধিত সভা ডেকেছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 5 আগস্টের পর আমরা তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আগামীকাল যে বর্ধিত সভা, এই বর্ধিত সভায় আমরা আশা করছি যে সারা বাংলাদেশ থেকে তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ, কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে প্রায় 4000 নেতৃবৃন্দ এখানে উপস্থিত হবে। তারা তাদের কথা বলবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার উদ্বোধনী বক্তব্যে তিনি তার মেসেজ দেবেন, যে মেসেজটি দলীয় নেতাকর্মীদের মধ্যে এবং দেশবাসীর জন্য হবে। যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি। বরগুনায় কর্মী সভায় কথা বলেন তিনি। এদিকে পঞ্চগড়ে জনসভায় গত 53 বছরে দেশে সংগঠিত সব ঘটনার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান দলটির আমির। জামাতের জনসভা ঘিরে বুধবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ ছিল পঞ্চগড়ে। জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল আর স্লোগান নিয়ে নেতাকর্মীরা জড়ো হন চিনিকল মাঠে। দুপুরে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি সরকার এবং জাতিসংঘের উদ্যোগে 1972 সাল থেকে এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। 1972 সালের 10 জানুয়ারি থেকে 2025 সালের এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম, সেইগুলা অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। পরে বিকেলে নীলফামারীর ডোমারে পথসভায় বক্তব্য দেন আমির। আওয়ামী লীগ সরকারের আমলে 2.25 কোটি ভুয়া ভোটারকে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন। যেখানে চাঁদাবাজ সেখানে যুদ্ধ। বাংলাদেশ দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত একটি দেশ না হওয়া পর্যন্ত আমাদের এই যুদ্ধ, এই লড়াই অব্যাহত থাকবে। এদিকে বরগুনায় কর্মী সভায় জামাতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করে বলেন, যারা ভোট কাটতে পারবে তারা নির্বাচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমাদের কিছু বন্ধু সংগঠন বলে যে জামাত দেরিতে ইলেকশন চায় না, সেই বন্ধুরা মোটে পাগল হয়ে গেছে, কালকে ইলেকশন দিলে ভালো হয়। আর কারণ কি, যে আমরা তো ভোট কাটতে পারবো না, আমাদের টাকাও নাই, মস্তানও নাই। যাকে টাকার বস্তান আছে তারা তাড়াতাড়ি দাও, আমরা কাটি কুটে ভরে নিই মানে রাখতে। পতিত আওয়ামী লীগ সরকার ও স্বৈরাচারী শেখ হাসিনার মতো নিষ্ঠুর কোনো শাসক জনগণ আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন জামাত সেক্রেটারি। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। মৃত্যুদণ্ড রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারের আপিল ফের শুনবেন সর্বোচ্চ আদালত। রিভিউ থেকে ফের আপিল শুনানি হতে যাওয়ার ঘটনা 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এটিই প্রথম। বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের রীতিনীতি না মানা, ন্যায়ভ্রষ্ট বিচার, সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি সহ 4টি বিষয় বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন আপিল বিভাগ। আর আজহারের আপিল মঞ্জুর হলে মানবতা বিরোধী অপরাধের পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে বলে জানিয়েছেন আইনজীবীরা। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষ 5 ও বিএনপির এক নেতার ফাঁসি কার্যকর হওয়ার পর থমকে যায় অন্য মামলার বিচার প্রক্রিয়া। 71-এর মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদন আপিলে ঝুলে থাকলেও শুনানির উদ্যোগ নেয়নি কোনো পক্ষই। তবে 5 আগস্টের পর পাল্টে যায় দৃশ্যপট। এটিএম আজহারের রিভিউ শুনানি আসে আপিল বিভাগের কার্যতালিকায়। মঙ্গল ও বুধবার 2 দিন আজহারের রিভিউ শুনানি হয়। শুনানিতে উঠে আসে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারের নানা অসঙ্গতি। আইনে স্পষ্ট বলা আছে আন্তর্জাতিক আইন মেনে রায় দিতে হবে, এটা ওনারা মানেন নেই এবং ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাটা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে ছিল। অনেক দূর থেকে দেখেছে, 3 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, 5 কিলোমিটার থেকে আইডেন্টিফাই করেছে, এটা হিউম্যানলি পসিবল না। কিছু ডকুমেন্টারি এভিডেন্স ছিল, যে সাক্ষী দিয়েছে উনি বলেছেন যে এটিএম আজহারুল ইসলাম আমার ক্লাসমেট, কিন্তু ডকুমেন্টে দেখা যাচ্ছে আসলে ক্লাসমেট না। রিভিউ থেকে ফের আপিল শুনানির সুযোগ পাওয়ার ঘটনা মানবতাবিরোধী অপরাধের মামলায় এটি প্রথম। জামাতের এই নেতার আপিল মঞ্জুর হলে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের পুরো বিচার প্রক্রিয়ায় প্রশ্নের মুখে পড়বে। আব্দুল কাদের মোল্লা সাহেবের যে রায় দেওয়া হয়েছে ওই রায়টা ইনকারেক্ট,
এটা আমরা চ্যালেঞ্জ করেছি। যদি আমাদের বক্তব্য অ্যাকসেপ্ট করে, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন রেজ হবে আব্দুল কাদের মোল্লা সাহেবের রায় এবং তার পরবর্তীতে যত রায় হয়েছে ওটার মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা ওটা আমরা এক্সপ্লোর করতে পারবো। আজহারের রিভিউ শুনানিতে মতামত নেওয়া হয় বর্তমান ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। তারাও পুরনো ট্রাইব্যুনাল আইনের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। 13 বছর ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, এর মধ্যে 10 বছর ধরে আছেন কন্ডেম সেলে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা মাহফুজ আলমকে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলে নতুন কে আসছেন এই পদে তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। সব জল্পনার অবসান ঘটিয়ে সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয়ের দফতর পুনঃবন্টন করে গেজেট প্রকাশ করা হয়। মাহফুজ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে প্রথমে মাহফুজ আলম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান, পরে শপথ নেন উপদেষ্টা হিসেবে। কিন্তু তাকে এতদিন কোনো দফতর দেয়া হয়নি। নাহিদ ইসলাম পদত্যাগ করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টার অধীনে থাকবে। শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোববারের মধ্যে দাম বাড়ানোর প্রস্তাব খারিজ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। অংশীজনরা বলেন, গ্যাসের দাম বাড়ালে হুমকির মুখে পড়বে বিনিয়োগ, বাণিজ্য ও শিল্প খাত। এদিকে দাম বৃদ্ধির গণশুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করছে কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাব। দাম না বাড়িয়ে গ্যাস চুরির বিরুদ্ধে শুনানির দাবিও জানান বক্তারা। স্লোগান, প্রতিবাদ, হট্টগোল। গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে এমন নজিরবিহীন তোপের মুখে পড়ল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। শুনানিকে গণবিরোধী আখ্যা দিয়ে মাঝপথেই তা বন্ধের জোরালো দাবি জানান অংশীজনরা। আপনারা গণদুশ্মন, আপনারা আমাদের ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন। এর আগে বুধবার সকালে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে শিল্প ও ক্যাপটিভ শ্রেণীতে অতিরিক্ত লোড ও নতুন সংযোগের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব তুলে ধরে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলো, যা বিদ্যমান দামের তুলনায় ১৫২% বেশি। আর এই প্রস্তাবকে বেআইনি ও গণবিরোধী আখ্যা দেন অংশীজনরা। মানুষ আপনাদেরকে শত্রু মনে করবে কেন? মানুষ আজকে বিআরসি সহ মন্ত্রণালয় সহ আপনাদেরকে গণশত্রু মনে করে। জনগণের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে আবেদনের পর্যায়ে আছে। এটা যেন আন্দোলনের পর্যায়ে না যায়, এটা যেন সরকার খেয়াল রাখে, বিআরসিও খেয়াল রাখে। এই রমজানের আগেই আপনারা ঘোষণা দেন যে আজকে যে প্রস্তাব নিয়ে এটা করা হয়েছে আমরা এটাকে বাতিল করলাম। এই ইন্টারিম স্টেজে যে কোনো ধরনের দাম বৃদ্ধি বন্ধ রাখেন। এমনিতেই ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা খারাপ, তারা অনেক রকম স্ট্রাগল ফেস করছে। শুনানিতে নতুন ও পুরনো শিল্প গ্রাহকদের জন্য দুই ধরনের দাম বৈষম্যমূলক আখ্যা দেন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। বলেন, গ্যাসের দাম বাড়ালে ধস নামবে শিল্প খাতে, হুমকির মুখে পড়বে বিনিয়োগ। এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে, এই ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার সিদ্ধান্ত থেকে আপনারা বিরত থাকবেন। মানুষের টাকা পড়ছে ৭৫ টাকা দিয়ে ইন্ডাস্ট্রি করার, যেখানে আমি এখন ৩০ টাকা দিতে পারতেছি না। আপনারা যে মেসেজটা ইন্টারন্যাশনালি দিলেন, আমার বায়াররা আজকে আতঙ্কিত। আমাদের দেশের শিল্পোন্নয়নকে চিরতরে বন্ধ করার এটা একটা পরিকল্পনা। অংশীজনরা রোববারের মধ্যে দাম বাড়ানোর আবেদন খারিজ করার দাবি জানালেও বিআরসি চেয়ারম্যান বলেন, আগামী ৭ দিন পর্যন্ত জমা দেওয়া যাবে লিখিত বক্তব্য। এটা একটা প্রস্তাবনা, এখানে আপনাদের বক্তব্য সমালোচনা আমরা দেখব এবং তারপর আমরা একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করব। এদিকে বিয়াম অডিটোরিয়ামে যখন শুনানি চলছিল, বাইরে তখন শুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। দাবি না মানলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দেয় সংগঠনটি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভগ্নদশার অর্থনীতিকে ৬ মাসে সরকার যেভাবে পুনরুদ্ধার করেছে তা বিস্ময়কর বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আওয়ামী লীগ সরকারের অপচয় ও ঋণ পরিশোধ করতেই কর বাড়াতে হচ্ছে। সকালে পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে এনইসি সভাকক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম আয়োজিত জেএফবি টক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জানান,
শেষ 2 মাসে মূল্যস্ফীতি কমে এসেছে, ফেব্রুয়ারিতে আরও কমবে। জুন নাগাদ 7% নেমে আসবে বলে প্রত্যাশা তার। প্রত্যেকটা প্রজেক্টের কস্ট 70% বেশি। এই যে 70% যে বেশি, এটার মূল ইচ্ছা হচ্ছে যে আপনি কাউকে চুরির একটা আপনি বন্দোবস্ত করছেন। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে। এমন একটা ইকোনমি যেটা আসলে মানে এটা কলাপস হওয়ার একদম সম্মুখীন ছিল। 6 মাসের মধ্যে যেইখানে নিয়ে আসা হয়েছে, এটা আমি বলবো যে এটা একটা মিরাকল। পরপর 2টা মাস আপনি দেখেন ইনফ্লেশন কমছে এবং আমরা আশা করছি এই ফেব্রুয়ারি অনওয়ার্ড আরও কমতে থাকবে এবং জুনের মধ্যে এটা 7%-এর কাছাকাছি আসবে। কার্পেটের নিচে লুকিয়ে রাখা খেলাপি ঋণের প্রকৃত তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। গেল বছরের ডিসেম্বর শেষে এই ঋণ দাঁড়িয়েছে প্রায় 3.5 লাখ কোটি টাকায়। ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণের 20 ভাগই এখন খেলাপি ঋণ। এই তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, খেলাপি ঋণ উদ্ধারে পদক্ষেপ নিচ্ছেন। আশ্বাস দেন, দুর্বল ব্যাংকের গ্রাহকরা তাদের আমানত ফেরত পাবেন। ব্যাংক খাতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঋণের নামে লুটপাট হয়েছে কোটি কোটি টাকা। এর ফলে 2009 সালে যেখানে খেলাপি ঋণ ছিল মাত্র 22,481 কোটি টাকা, জুলাই অভ্যুত্থানের আগে সেই ঋণ বেড়ে 2 লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। 2024 সাল শেষে খেলাপি দাঁড়িয়েছে 3,45,764 কোটি টাকায়। গভর্নর বললেন, এতদিন খেলাপির তথ্য লুকিয়ে রাখা হতো, এবার প্রকৃত চিত্র সামনে নিয়ে আসা হচ্ছে। যতই নতুন তথ্য আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা আমি যেভাবে আগে প্রেডিক্ট করেছিলাম সেইভাবেই যাচ্ছে। আমরা জানি যে আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো, তো এটা 9 থেকে 20 হয়ে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে 2024 সালে খেলাপি ঋণ বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। খেলাপি ঋণ আদায় করার পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকদের টাকা ফেরতের আশ্বাস দেন গভর্নর। ব্যাংকিং খাতে টাকা রেখে টাকা পাবে না, এটা হবে না বাংলাদেশে। এটা আমরা করতে দেব না। কিছুটা দায়বদ্ধতা সরকারই নিচ্ছে এক্ষেত্রে। এটা সরকারের নীতিগত সিদ্ধান্ত যে ব্যাংক থাকুক না থাকুক ব্যক্তি তার টাকাটা পাবেই। এ সময় তিনি জানান, মোট খেলাপির প্রায় 43 ভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে, আর বেসরকারি ব্যাংকগুলোতে এই হার 15.6%। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 1.5 লাখ কোটি টাকা, অথচ এই সময়ে রেলের লোকসান প্রায় 28,000 কোটি টাকা। এখনও 70% মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন, 60% ঝুঁকিপূর্ণ কোচ আর 63% ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে চলছে যাত্রী পরিবহন। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় উন্নয়নে লোকসান বাড়ছে। রেলওয়ে মহাপরিচালক জানালেন, 1.5 দশকে পণ্য পরিবহনের তেমন নজর দেয়া না হলেও এবার নেওয়া হচ্ছে উদ্যোগ। নাজমুস সালেহের প্রতিবেদন। মৃতপ্রায় রেলকে উজ্জীবিত করতে গত 1.5 দশকে খরচ করা হয়েছে 1.5 লাখ কোটি টাকা। বেড়েছে রেল রুট, হয়েছে অবকাঠামোগত মেগা উন্নয়ন। তবে এসবে কোনো প্রভাব পড়েনি যাত্রী সেবা কিংবা অর্থনৈতিক উন্নয়নে। এখনো অনলাইন কিংবা অফলাইনে টিকিটের জন্য হাহাকার। প্রতিদিনই শিডিউল বিপর্যয়ে নাকাল যাত্রীরা। কটার ট্রেন কটায় আসে এটা টাইম টেবিল এখনো ঠিক হয়নি। আগে 5 ঘন্টা থেকে 5.5 ঘন্টায় যাওয়া যেত দেওয়ানগঞ্জ পর্যন্ত তিস্তা এক্সপ্রেসে, আর এখন 6 ঘন্টার অধিক সময় লেগে যায়। স্বাধীনতার সময় রেলবহরে 486টি ইঞ্জিন থাকলেও এখন তা হয়েছে 263। ফলে মেয়াদ উত্তীর্ণ ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে যাত্রী পরিবহন। 60% রেল কোচ আর 63% রেল লাইনও ঝুঁকিপূর্ণ। চালকরা বলছেন, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কমছে ট্রেনের গতি। এগুলো হলো মেয়াদ উত্তীর্ণ ইঞ্জিন, এগুলো আমরা চালাচ্ছি আর কি। 3-4টা জায়গায় 20 কিলোমিটার আছে এবং 50 কিলোমিটার গতিতে ট্রেন চালাইতে হয়। 15 বছর আগে রেলের গড় লোকসান ছিল প্রতি বছর 1000 কোটি টাকা। বিনিয়োগ বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোকসান, যা এখন ঠেকেছে 2000 কোটি টাকায়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনীয় উন্নয়নে বাড়ছে লোকসান। স্বাধীনতার পরেও আমরা দেখেছি বাংলাদেশ রেলওয়ের যে মোডাল শেয়ার যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রায় 40% ছিল, সেটা কমতে কমতে এখন কিন্তু 5% এসে ঠেকেছে। রেলকে যদি কিছুটা আয় বাড়াতে হয়
প্রথমে তাদের পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে হবে, এটার কোনো বিকল্প আমরা দেখছি না। রেলওয়ে মহাপরিচালক জানালেন, পণ্য পরিবহন বাড়াতে নেওয়া হচ্ছে উদ্যোগ। পণ্য পরিবহনের জন্য কিছু আমাদের ইঞ্জিন লাগবে, কিছু মালামাল পরিবহনের জন্য যদি আমাদের কিছু কন্টেনারের যে ফ্ল্যাট ওয়াগন সেগুলো সর্বদা সেগুলো আমরা কিনতে হবে। 3 থেকে 5 বছর এই সময়টা আমাদের লাগবে। আরও ইঞ্জিন সংকটে চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই বাড়ছে কন্টেইনার জট। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, যাত্রী বান্ধব প্রকল্পের কথা বাদ দিয়ে রেলের অফিসাররা শুধুমাত্র অর্থ খরচের বড় বড় প্রকল্পের দিকে নজর দিয়েছেন, যা একেবারে অপ্রয়োজনীয়। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। এবার মার্কিন অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিয়োগ ভিত্তিক অভিবাসন কর্মসূচি EB-5 বন্ধের পাশাপাশি গোল্ড কার্ড প্রোগ্রাম চালুর ঘোষণা দিলেন তিনি। এ প্রোগ্রামের আওতায় $50 লাখ মিলবে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ভিত্তিক অভিবাসন কর্মসূচি EB-5 বন্ধের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক নির্বাহী আদেশে সই করে তিনি জানান, প্রতারণা ও দুর্নীতিতে ভরা এ কর্মসূচির বদলে চালু হচ্ছে নতুন গোল্ড কার্ড প্রোগ্রাম। ট্রাম্প প্রশাসন জানায়, নতুন এই কর্মসূচির মাধ্যমে $50 লাখ কেনা যাবে গোল্ড কার্ড, যার ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন গোল্ড কার্ডধারীরা। এটি হবে গ্রিন কার্ডের উন্নত সংস্করণ, যা একসময় নাগরিকত্বের পথও খুলে দেবে। কেবল ধনী ও সফল ব্যক্তিরাই এটি কিনতে পারবেন বলে জানান ট্রাম্প। এদিকে বাণিজ্য নীতিতেও বড় পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে তামার আমদানির ওপর নতুন করে শুল্ক বসানোর নির্দেশ দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে এক আদেশে তিনি জানান, জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে এবং স্থানীয় শিল্পকে রক্ষা করতেই এই সিদ্ধান্ত। ট্রাম্প প্রশাসনের দাবি, তামা শিল্প ধ্বংস করছে বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীরা, তাই আমেরিকা ফার্স্ট নীতির আওতায় অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে বৈশ্বিক বাণিজ্য সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে নিজের বিরুদ্ধে মামলার সঙ্গে জড়িত আইনজীবীদের ওপরও আঘাত হেনেছেন ট্রাম্প। স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের সঙ্গে কাজ করা আইনজীবীদের নিরাপত্তা ছাড়পত্র বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি। তবে এটি রাজনৈতিক প্রতিশোধের অংশ বলে মনে করছেন অনেকে। এমনকি এই সিদ্ধান্তকে বিচার বিভাগের স্বাধীনতার উপর বড় আঘাত হিসেবে দেখছেন কেউ কেউ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ফি সবার সমান, তাই দায়িত্বটাও সমান। হেডকোচের সঙ্গে মুশফিক মাহমুদুল্লাহর বাদানুবাদের বিষয়টিও গুঞ্জন বলে উড়িয়ে দেন সালাউদ্দিন। রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মোহামিনের রিপোর্ট। বাংলাদেশের গ্রামগঞ্জে একসময় সার্কাস হতো বেশ আয়োজন করে, যা ছিল বিনোদনের অন্যতম মাধ্যম। এখন সেরকম কিছু খুব একটা দেখা না গেলেও আছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড, যাদের কর্মকাণ্ডে ক্রিকেটের আন্তর্জাতিক পরিমণ্ডলে এখন হাসি তামাশার পাত্র লাল সবুজের ক্রিকেট। চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2 ম্যাচ হেরে ভরাডুবির পর দল যখন বাড়ি ফেরার অপেক্ষায়, তখন টিম ম্যানেজমেন্টের দাবি প্রস্তুতিটাই নাকি ভালো ছিল না বাংলাদেশ দলের। শুধু তাই নয়, বোর্ডের পরিকল্পনার অভাবকেও দুষলেন সিনিয়র সহকারী কোচ। বললেন, যত দোষ সব বিপিএল এর। আমরা কিন্তু সেই প্রিপারেশনটা দিয়ে আসতে পারিনি। আমরা একটা বিপিএল খেলার পরে 2 দিন পরে আমরা ফ্লাই করতেছি। একটা প্রিপারেশন একটা বড় ব্যাপার। সেই প্ল্যানটা আসলে আপনি কিভাবে করবেন, এটার জন্য শুধু প্লেয়ার নয়, এটার জন্য আসলে যারা আমরা ম্যানেজমেন্টে আছি তাদেরও সেভাবে চিন্তা করতে হবে, এবং যারা বোর্ডে আছে তাদেরকেও সেভাবে চিন্তা করতে হবে। আসলে আমরা যদি ধরেন পরবর্তী টুর্নামেন্টে কীভাবে, সেটার জন্য কীভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে। দলের 2 সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদ এবং মুশফিক চলমান আসরে কেউই পারফর্ম করতে পারেননি। জানা গেছে, ড্রেসিং রুমে এ নিয়ে নাকি বিতর্কেও জড়িয়েছেন হেড কোচ। তবে তার সহকারী মানেন না এই সিনিয়র জুনিয়র তত্ত্ব। তার কথা, টাকা তো সবাই সমান পায়, তাহলে কেন হবে ভেদাভেদ? গুঞ্জন আপনারাই যেহেতু শুনছেন, আপনারা এটা রেজাল্টটা দিয়ে দিন, কারণ আমরা তো কোনো কিছু শুনি নাই। 11 জন খেলে সবাই কিন্তু ম্যাচ কি সমানই পায়। তো এখানে কারো তাদেরকে এক্সট্রা বাড়তি টাকা দেওয়া হয় না সিনিয়রদের, ঠিক কিনা? সো এখানে সবারই সমান পারফর্ম করতে পারে, এটা ন্যাশনাল টিম, এখানে সবারই সমান দায়িত্ব। টুর্নামেন্টে এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ইমন এবং নাসুম। শেষ ম্যাচে নাসুমের সুযোগ থাকলেও ইমনের ভাগ্যের শিকে হয়তো ছিড়বে না এই যাত্রা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, রাওয়ালপিন্ডি, পাকিস্তান। শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উত্তেজনা। বাকেরকে আহ্বায়ক করে 6 সদস্যের কমিটি। পদ না পেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অসন্তোষ।
আগে জাতীয় নির্বাচন চান বিএনপির সাবেক জনপ্রতিনিধিরা। রাজধানীতে পদযাত্রায় পুলিশের বাধা। সরকারকে নির্বাচনমুখী সংস্কারের আহ্বান আমির খসরুর। এবং নাহিদ ইসলাম পদত্যাগ করায় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার অধীনে থাকবে ডাক, টেলিযোগাযোগ। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়ের।